আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি খায়রুল বাশার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারি অগ্রাধিকার, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্যের ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, দেশের উন্নয়নে 180 দিনের পথ নকশা স্বীকৃতি। বিশাল আর্থিক ঘাটতির মধ্যে 2027 অর্থ বছরের $127 বিলিয়ন প্রাথমিক বাজেট ঘোষণা করলেন নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি। অর্থের সংস্থান নিয়ে সংশয়। এবং পর্যাপ্ত খাবার ও নিত্যপণ্যের অভাবের মধ্যেই রোজা রাখছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা, মসজিদে ধ্বংসস্তূপে নামাজ আদায়। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার যাত্রা লগ্নে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ আমাদের সবার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সে ব্যাপারে সব ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। দায়িত্ব নেয়ার পরদিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে নিজের মা বাবার কবর জিয়ারত করেন। সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গে সভা করার পর রাতেও অফিস করেন তারেক রহমান। পরে রাত 9:45 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নতুন প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। দেশবাসীকে কৃষ্ণতা সাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে এই দেশ সবার। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি
অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। রাষ্ট্র গঠনে নিজের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার কথা বলে যানজট নিরসনে, সারা দেশে নিরাপদ রেল যোগাযোগ, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা বলেছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শীঘ্রই 180 দিনের পথনকশা উপস্থাপন করবে নতুন সরকার। সচিবালয় মন্ত্রীদের সাথে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত থাকারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শপথ নেয়ার পরদিনই কর্মব্যস্ত দিন পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করায় এখন সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি মন্ত্রী এবং সচিবদের জানান। যে নির্বাচনী ইস্তেহার শুনে জনগণ ভোট দিয়েছে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ, ইফতার, তারাবি ও সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 দিনের যে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে সেখানে জনদুর্ভোগ কমানো এবং বিএনপির নির্বাচনী ইস্তেহারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে বের হয়ে মন্ত্রীরা সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। এটা আমাদের ক্যাবিনেট এবং উপদেষ্টা সবাই মিলে এটা আনুষ্ঠানিক একটা সবাই একসাথে বসা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। সচিবদের সাথে বৈঠকে মুখ দেখে নয়, কাজ দেখে মূল্যায়ন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা। আনন্দ উল্লাসের পাশাপাশি নতুন সরকারের কাছে নিজেদের নানা দাবি ও প্রত্যাশার কথা জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা। বাহরাইন থেকে নাজির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই বাহরাইন প্রবাসী জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় দলের নিরঙ্কুশ বিজয়ে উচ্ছ্বসিত তারা। বিজয় উদযাপন উপলক্ষে দেশটির হামার টাউনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন দলটির সমর্থকরা। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এবারের নির্বাচনেও প্রবাসীদের পরোক্ষ ও প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাই জয়ের পর আনন্দ যেমন আছে, তেমনি নতুন সরকারের কাছে পাহাড় সম প্রত্যাশাও রয়েছে রেমিটেন্স যোদ্ধাদের মনে। আমরা বিশ্বাস করি এই নতুন সরকারের হাত ধরে আমাদের সুদিন ফিরবে। দেশ সাদামুক্ত চাই, দুর্নীতিমুক্ত চাই, এটাই। বর্তমান প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে
দেশ চালিয়ে তবে যাবেন। কেবল রাজনৈতিক উল্লাস নয়, সাধারণ প্রবাসীদের দৃষ্টি এখন দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর দিকে। বাহরাইনের শ্রমবাজারে স্থবিরতা কাটানো, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং বিদেশে মৃত প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে ও দ্রুততম সময়ে দেশে পাঠানোর মতো দাবিগুলো এখন জোরালো। প্রবাসীরা চান একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ। নিরাপত্তার ব্যাপারটা যেন উনি দেখে। আর প্রবাসী হিসাবে এয়ারপোর্টে যে আমরা যারা বাইরে থেকে যাই, আমাদের যেন এয়ারপোর্টে যেন হয়রানি না হয়। যে আমাদের এই বাংলাদেশটা যেন একটি সুখী, সমৃদ্ধ, সভ্য, উন্নয়নশীল দেশ হিসাবেই হয়তো গড়তে পারবে, এটা আমার প্রত্যাশা। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আর বিএনপি জোটের এই বিশাল বিজয় বাহরাইন প্রবাসীদের মাঝে যে প্রাণের সঞ্চার করেছে তা এখন দৃশ্যমান। তবে এই উচ্ছ্বাসের আড়ালে মিশে আছে একরাশ দাবি আর দীর্ঘদিনের প্রত্যাশা। প্রবাসীরা এখন কেবল আশ্বাসে নয়, বরং বাস্তবমুখী, কাজে বিশ্বাসী। 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে এক নতুন পথ চলা। এখন দেখার বিষয়, রেমিটেন্স যোদ্ধাদের এই অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার প্রতিদান দিতে নতুন সরকার কতটা সফল হয়। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। 2027 অর্থ বছরের জন্য $127 বিলিয়ন প্রাথমিক বাজেট ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তবে এই বাজেটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল আর্থিক ঘাটতি। শহরকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে মেয়রের সামনে এখন দুটি পথ, হয় ধনীদের উপর ট্যাক্স বাড়ানো, নয়তো মধ্যবিত্তের উপর সম্পত্তি করের বোঝা চাপানো। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শিহাব খান দিগন্তের রিপোর্ট। নিউ ইয়র্ক সিটির আর্থিক পরিস্থিতি বেশ নড়বড়ে। দায়িত্ব নেওয়ার পর মামদানি প্রশাসনের নজরে আসে 2026-27 অর্থ বছরে বাজেটের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $12 বিলিয়ন। বিশেষ করে শিক্ষা, আশ্রয় কর্মসূচি এবং ভাড়া সহায়তার মতো খাতে বিপুল ব্যয় এই সংকটের মূল কারণ। ঘাটতি মোকাবেলার উদ্যোগ হিসেবে প্রতিটি সংস্থায় প্রধান সঞ্চয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 2 বছরে সাশ্রয় হবে $1.77 বিলিয়ন। রাজস্ব বৃদ্ধি কর বাবদ $7.3 বিলিয়ন বৃদ্ধি এবং রাজস্ব থেকে $1.5 বিলিয়ন সহায়তার আশ্বাস পাওয়া গেছে। এছাড়াও প্রপার্টি ট্যাক্স 9.5% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা থেকে $3.7 বিলিয়ন আয় করার পরিকল্পনা রয়েছে। The onus for resolving this crisis should not be placed on the backs of working and middle class path. The city will be forced down a second, more harmful path. Faced with no other choice, the city would have to exercise the only revenue lever fully within our own control. ঘাটতি থাকলেও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়িয়েছেন মেয়র। গৃহহীনদের জন্য উষ্ণায়ন কেন্দ্র, মানসিক স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা কর্মসূচির জন্য মোটা অঙ্কের তহবিল রাখা হয়েছে। শেষ পর্যন্ত ধনী নিউ ইয়র্কবাসী বাড়তি কর দেবেন নাকি মধ্যবিত্তের কাঁধে করের বোঝা চাপাবে, তা এখন নির্ভর করছে নগর প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের উপর। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। নিউ ইয়র্কে প্রতিটি মসজিদে 20 রাকাত খতমে তারাবি, বিশেষ আলোচনা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা। মহান আল্লাহ সান্নিধ্য লাভের আশায় শহরের প্রতিটি মসজিদ এখন মুসাল্লিদের আনাগোনায় মুখরিত। উপচে পড়া ভিড় ও ভ্রাতৃত্বের মেলবন্ধনে মাহে রমজানের প্রথম দিন থেকেই প্রতিটি মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। বিশেষ করে জ্যামাইকার ফুলতুলি ইসলামিক সেন্টারে দেখা গেছে এক অনন্য সম্প্রীতির চিত্র। এখানে বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং আমেরিকান বংশোদ্ভূত মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করেন। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য কমিউনিটির পক্ষ থেকে ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করা হয়েছে। কমিউনিটি নেতারা জানিয়েছেন এই 1 মাস মসজিদগুলো হয়ে উঠবে ইবাদত ও আত্মশুদ্ধির মূল কেন্দ্র। বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ব্যস্ত পুরো মুসলিম বিশ্ব। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত গাজা নগরীতে। নেই পর্যাপ্ত খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব মসজিদ। এর মধ্যে চলছে রমজানের প্রস্তুতি ও প্রার্থনা। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যুদ্ধবিধ্বস্ত ভবনের মাঝে কংক্রিটের স্ল্যাবের উপর রং তুলিতে লেখা হচ্ছে স্বাগত রমজান। দক্ষিণ গাজার খান ইউনুসে রমজান মাস উদযাপনে ধ্বংসস্তূপের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টায় পরিত্যক্ত বজ্র দিয়ে নিজ নিজ এলাকা সাজাতে চেষ্টা করছে শিশুরা।
পবিত্র রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে স্থানীয় বাজারে ভিড় জমান গাজা শহরের বাসিন্দারা। তাঁবু টানিয়ে বাজার বসালেও নেই পর্যাপ্ত খাদ্যপণ্য, যা আছে তার দামও আকাশছোঁয়া, অনেকেরই নাগালের বাইরে। যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত গ্রেট ওমারি মসজিদের একটি কক্ষ পরিষ্কার করে মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করেছেন। জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। পবিত্র মাসের পরিবেশ পুনরুজ্জীবিত করার প্রয়াসে রমজানের সাজসজ্জা ছিল মাত্র কয়েকটি দোকানে। পণ্যের অভাব ও দাম বৃদ্ধির অভিযোগ করেন অনেক ব্যবসায়ী। বিদ্যুৎ বিভ্রাট ও পণ্য প্রবেশে বিধিনিষেধ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। নিউ ইয়র্কে জ্যামাইকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোকসজ্জা করেছে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন জেবিএ। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিটির সদস্য ফাহাদ সোলাইমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বি সৈয়দ ও অন্যরা। জ্যামাইকা হিলসাইড এভিনিউয়ের 169 স্ট্রিট থেকে 164 স্ট্রিট পর্যন্ত মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আলোকসজ্জা করা হয়েছে। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। কুইন্স প্যালেসে আয়োজিত বিশেষ সাধারণ সভায় নিজস্ব ভবন ক্রয়ের চুক্তি বাতিল এবং কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নিউ ইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে এক জনাকীর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ সোসাইটির বিশেষ সাধারণ সভা। সংগঠনের গঠনতন্ত্রকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভার অন্যতম আলোচিত বিষয় ছিল সোসাইটির নিজস্ব ভবন ক্রয়। অভ্যন্তরীণ নানা বিতর্ক এবং আর্থিক শর্ত পূরণে জটিলতা তৈরি হওয়ায় ভবন ক্রয়ের বর্তমান চুক্তি বা কন্ট্রাক্ট সাইনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যকরী কমিটির মেয়াদ এখন থেকে 2 বছরের পরিবর্তে 3 বছর করার জন্য গঠনতন্ত্র সংশোধনও করা হয়েছে। আমরা আমাদের কন্ট্রাক্ট মানি ফেরত নিয়েছি এবং আমরা আরো কয়েকটা বিল্ডিং নিয়ে কাজ করছি। ইনফ্যাক্ট আমরা স্পেসিফিক কোনো বিল্ডিং এর কথা বলছি না, কারণ এখনো পর্যন্ত আমরা কন্ট্রাক্ট সাইন না করে যদি বারে বারে আমরা কমিটমেন্ট করি আপনাদের কাছে, তা একটা কেমন যেন জবাব দিতার মতো হয়ে যায়। সেজন্য আপনারা দোয়া করবেন। আমরা যে সিদ্ধান্ত নেব আপনাদের সকলকে নিয়ে একসাথে আমরা সিদ্ধান্ত নেব। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান শাহনেওয়াজ। গঠনতন্ত্র সংশোধনের মূল ভূমিকা পালন করেন সংশোধনী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান। সোসাইটির সম্মানিত আজীবন সদস্য এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। প্রবাসীদের আশা, এই পরিবর্তনের ফলে বাংলাদেশ সোসাইটি আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। ভয়ঙ্কর শীতে কাঁপছে কানাডার ক্যালগারি এবং আলবার্টার আশেপাশের শহর। প্রচণ্ড ঠান্ডা আর তুষারে জমে যাচ্ছে মানুষ। গত সোমবার থেকে শুরু হওয়া প্রচণ্ড ঠান্ডা একটানা চলছে -23 থেকে -33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে এই তীব্র ঠান্ডা থাকবে কয়েকদিন। ক্যালগারির পুলিশ জানিয়েছে রাস্তা পিচ্ছিল ও প্রচণ্ড ঠান্ডায় কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে ফ্লাইট। ক্যালগারি শহর ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে। লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বেকটন মুসলিম সেন্টার। বেকটনের প্রথম এই মসজিদটি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। অতিথিরা বলেন, বেকটন মুসলিম সেন্টার শুধুমাত্র নামাজের স্থানই নয়, এটি হবে শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও কমিউনিটি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয় মুসল্লিরা বলেন, এই মসজিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ও প্রগতিশীল ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেকটন ইসলামিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাসনাত আহমেদ জনু, ভাইস চেয়ারম্যান ফোহাদ মিয়া, জেনারেল সেক্রেটারি মুতাহির আলী এবং ট্রেজারার তালহা চৌধুরী। ইতালির ভিচেন্সা শহরে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে মসজিদ কেনার লক্ষ্যে ফান্ড রেইজিং ও ওয়াজ মাহফিল হয়েছে। আয়োজকরা জানান, ভিচেন্সার বসবাসরত বাংলাদেশি মুসলমানদের জন্য একটি স্থায়ী মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল আজিজ। ওয়াজ মাহফিলে ভিচেন্সার বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও কমিউনিটির ঐক্য ধরে রাখতে একটি স্থায়ী মসজিদ অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের ডালাসের বাসিন্দা এইডেন ম্যাকমিলান মাত্র 12 বছর বয়সে 7ম শ্রেণীতে অধ্যয়নরত। স্কুল পড়ুয়া এই বালক বাড়িতে নিজের খেলার ঘর বানিয়ে ফেলেছে আস্ত এক নিউক্লিয়াস ফিউশন রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি। এই বয়সে এমন কাজ তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের। মাত্র 8 বছর বয়সে ম্যাকমিলান নিজের এই প্রকল্পের কাজ শুরু করে। প্রথম 2 বছর সে নিউক্লিয়ার ফিজিক্স ও ফিউশন নিয়ে নানা থিওরি পড়েছে। তারপর ম্যাকমিলান তার মেশিনের প্রাথমিক রূপ তৈরি করার কাজ শুরু করে। এই কাজে ম্যাকমিলানকে সহায়তা করেছে লঞ্চপ্যাড নামে একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রকৌশল উচ্চভিলাষ প্রকল্প নিয়ে গবেষণা সহায়তা করতে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। পুরো প্রকল্প শেষ করতে এইডেনের মোট 4 বছর লেগেছে। এইডেনের লক্ষ্য এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরির স্বীকৃতি পেতে সে কাজ করছে। চ্যানেলের জেদ্দা প্রতিনিধি রুমি সাইদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 65 বছর। মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক রুমি সাইদ দীর্ঘ 34 বছর ধরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত ছিলেন। তিনি বাংলা, ইংরেজি, আরবি সহ 5টি ভাষায় সংবাদ উপস্থাপন করতে পারতেন। রুমি সাইদের মরদেহ বাদ আসর নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি বানারীপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কোনো ধরনের প্রচার ছাড়াই বাংলাদেশে এসেছেন জার্মানি বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজেল। 2014 সালে বিশ্বকাপ জয়ী এই তারকা মঙ্গলবার বাংলাদেশে পৌঁছান। তার সঙ্গে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলেও। তুর্কি সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টিকার একটি বিশেষ উন্নয়ন প্রকল্পে উদ্বোধনে অংশ নিতেই মূলত মেসুত ওজেল এই ঝটিকা সফর করেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারে আধুনিকায়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। বৃহস্পতিবার মেসুত ওজেল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে শরণার্থীদের সাথে একটি বিশেষ ইফতারে অংশ নেবেন। এরপর রাতেই বাংলাদেশ ছাড়বেন। প্রিয় দর্শক, এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলা উন্নয়ন দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের অধীনে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্যের ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। দেশের উন্নয়নে 180 দিনের পথ নকশা শীঘ্রই। বিশাল আর্থিক ঘাটতির মধ্যে 2027 অর্থ বছরের জন্য $127 বিলিয়ন প্রাথমিক বাজেট ঘোষণা করলেন নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি। অর্থের সংস্থায় নিয়ে সংশয় এবং পর্যাপ্ত খাবার ও নিত্যপণ্যের অভাবের মধ্যেই রোজা রাখছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। মসজিদে ধ্বংসস্তূপে নামাজ আদায়। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ।